হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প সম্পর্ক পর্ব 8। লেখিকা অল ইন্ডিয়া রুহি। জিরম নিজের ঘরে চুপচাপ বসে আছে। আপাতত দৃষ্টিতে তাকে নিশ্চুপ লাগলেও ভেতরে ভেতরে সে ফেটে পড়ছে রাগের কারণ আহিনী মসজিদ থেকে আসার পর জিলম তার জন্য একটা প্লেটে করে সকালের নাস্তা নিয়ে যায়। আইনির সঙ্গে ভাব করতে চাইলে আইনি কাটা কাটা গলায় বলে দেয়, আপনি আমার সাথে কথা বলবেন না, খারাপ মেয়ে মানুষ। অপমানে ঝিলমের মুখে থমথমে হয়ে যায়। পাশেই রতি ছিল। রতি বলল, আহিনী, এসব কেমন আচরণ? একটা খারাপ মানুষকে খারাপ বলছি, ব্যাস শেষ। উনি খারাপ না হলে কি করে পারলে নিজের 4 বছরের ছোট্ট বাচ্চাকে ফেলে চলে আসতে? রতি উত্তর দেওয়ার মতো জুৎসই কিছু খুঁজে পেল না। জিলমকে উপর দিয়ে তার ভালো লাগলেও এই একটা কারণে রতিও একটু ভারাক্রান্ত মনে রয়েছে। মাছাড়া সন্তানের জীবন যে কি দুর্বিষহ আর ভয়াবহ হয় তা রতি জানে, হাড়ে হাড়ে টের পায়। সে একই জীবন ভোগ করতে যাচ্ছে আরও একটি প্রাণ, হোক সে ছেলে। তবুও তো মা ছাড়া ছেলে মেয়ে সবাই সমান অসুখী হয়। রতির একবার ইচ্ছে হয়েছিল জিলমকে জিজ্ঞেস করতে, 10 মাস 10 দিন পেটে ধরে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে যাকে এই পৃথিবীর আলো দেখালে তাকে ফেলে চলে আসতে কি এতটুকু হাত পা কাঁপলো না? কিভাবে পারল সে? সে তো মা নাকি? শেষমেশ রতি চুপ থেকেছে, কিচ্ছুটি জিজ্ঞেস করেনি। শুধু শুধু ঝামেলা করতে কেই বা চায়? আইনির পড়ার টেবিলের উপর খাবার প্লেটটা রেখে জিলম দ্রুত নিজের ঘরে চলে আসে। তারপর থেকে মুখগোজ করে বসে রয়েছে। নাস্তা সেরে তাসরিফ বাইরে বেরিয়েছিল। সিগারেটের তাড়নায় বাসায় ফিরে জিলমের অন্ধকার মুখটা দেখে বলল, কি ব্যাপার, এরকম হয়ে আছো কেন? চোখের পলকে তাসরিফের বুকে ঝাঁপিয়ে পড়ে ন্যাকা কান্না শুরু করে দিল জিলম। তাসরিফ ভ্যাবাচেকা খেয়ে গেল। জিলমের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বলো আমাকে। আম্মা কিছু বলছে? জিলম মাথা নাড়ালো। তারপর কান্নার ধমক কমিয়ে আহিনীর বলা কথাগুলো বলল। সব শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ে তাসরিফ। কান্না করো না, আমি দেখছি বলে বেরিয়ে যায় তাসরিফ। জিলম চোখ মুছে মৃদু হাসল। তারপর বিড়বিড় করে বলল, আমাকে ভ্যাবদা ভেবো না আহিনী। আমি গভীর জলের মাছ, কারো ধরাছোঁয়ার বাইরে। ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল আহিনী। পানি খাচ্ছিল সে। লিলি বেগম, রতিও আছে। দুপুরে কি রান্না হবে না হবে তাই নিয়ে রতিকে আদেশ দিচ্ছেন লিলি বেগম। তাসরিফ আহিনীকে চেঁচিয়ে ডাকতে আহিনী কেঁপে উঠল মৃদুভাবে। হাত থেকে পানির গ্লাস ছিটকে পড়ে যেতে নিলে সে দ্রুত সামলালো। তারপর পিছন ফিরে বিস্মিত চোখে তাসরিফের দিকে তাকালো। তাসরিফের চোখে জ্বলছে, সেখানে অসংখ্য আগুনের শিখা। আহিনী বিষয় নিয়ে উচ্চারণ করল, কি ভাইয়া, এইটুকুন পুচকে মেয়ে হয়ে এত তেজ তোর হয় কি করে? গলার স্বর উঁচিয়ে বলল তাসরিফ। আহিনীর বিস্ময় যেন বাড়ছে। আমি কি করছি? হ্যাঁ, ও কি করছে? মাছ দিয়ে বললেন লিলি বেগম। তিনি ঘটনার কিছুই জানেন না। কি করছে? তোমার মেয়ে আমার বউকে বলে কি না খারাপ মেয়ে মানুষ, ওর সন্তান রেখে আসছে দেখে যা তা বলছে। দুপুর বলল না হয় তা মানতাম, ও কীভাবে বলে? ও কি এই বাড়ির বড় গার্জিয়ান হয়ে গেছে? লিলি বেগম সরু চোখে আহিনীর দিকে তাকালেন। আহিনীর গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলেন, কি করে? তাসরিফ যা বলছে তা সত্যি? তুই জিলমকে এসব বলছিস? রতির বুক কাঁপছে ভয়ে। এখন তো এরা সত্য মিথ্যার ফারাক না করে আইনির উপর চড়া হবে। রতি কি কিছু করবে, কিছু বলবে? আইনিকে বাঁচানোর উপায় কি? রতি মিনমিনিয়ে বলল, আম্মা, ও ছোট মানুষ, ওর কথা এত ধরলে চলে? তুমি চুপ থাকো। কলেজে পড়ুয়া মাইয়া কেমনে ছোট হয়? আর তুমি এত ছাপাই গাইও না। তোমার কারণেই আমার মাইয়া বিগড়ে গেছে। এসব তুমি ওরে শিখাইছো। রতি ঠোঁট ভিজে নিল। তার গলা শুকিয়ে কাট। পুনরায় কিছু বলতে যাওয়ার আগেই আহিনী বলল, হ্যাঁ আমি বলছি, একটা ছোট লোক, বাজেকে তো বাজেই বলবো, তাই না? আর শুধু শুধু ভাবির উপর দোষ দিও না। কেউ আমাকে কিছু শেখায়নি। কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি চোখ দেখে আমি বুঝি। ওরে আমার বুঝদার রে,
কটাক্ষ করলেন লিলি বেগম। তাসরিফ এক কদম এগিয়ে এসে বলল, আমার বউ ছোট লোক, বাজে। আইনি তাসরিফের চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ বাজে, নোংরা, কুৎসিত। আইনির কথাটা মাটিতে পড়ার আগেই তাসরিফের শক্ত হাতের চোয়ার আইনির মাথার ভেতরটাই ফাঁকা করে দিল। পিছনে চেয়ার ছিল, সেই চেয়ারের ধাক্কা খেয়ে আইনি কোনো রকমে টাল সামলালো। চোখের কোণে জল চিকচিক করছে তার। মারের ব্যথায় নয়, মাত্র একদিন আসা একটি মেয়ের জন্য তার ভাই তার গায়ে হাত তুলল। এই ভেবে আহিনীর বুকটা ভার হয়ে যায়। রতি চেঁচিয়ে উঠল, এটা আপনি কি করলেন ভাইয়া? তারপর দৌড়ে এসে আহিনীকে জড়িয়ে ধরল। রতির ডানায় আহিনী নিজের শরীরে ভার ছেড়ে দিয়ে ফুঁপিয়ে উঠল, ঝিলমকে যদি সম্মান না দিতে পারিস এই ঘর থেকে বের করে দেবো, একদম বুঝেছিস? চিবিয়ে চিবিয়ে বলল তাসরিফ। তখন ডাইনিংয়ে এসে দাঁড়ালো ঝিলম। তারা অশান্ত মন এবার গিয়ে শান্ত হয়েছে। চোখে খুশি চকচক করছে, খুশি লুকিয়ে সে নির্বিকার গলায় বলে উঠল, থাক মেরো না, ছোট মানুষ, বুঝেই বা কি? লিলি বেগম বললেন, আর 2টা দেশ শয়তানটারে পড়ালেখা করিয়ে একটা বেজন্ম বানাইতেছি। এর চেয়ে আমার দুপুর কত ভালো, আমার কথার বাইরে একটা পাও ফেলে না। আর এটা তো সাক্ষাৎ পিশাচ। আইনি ঝট করে কান্না থামিয়ে মুখ তুলে তাকালো। শূন্য দৃষ্টি নিয়ে লিলি বেগমকে দেখলো, তাসরিফকে দেখলো, ঝিলমের আনন্দে চকচক করা মুখটাও দেখলো, মুখস্থ করে নিল। তারপর বিনা বাক্যে বইয়ে নিজের ঘরে চলে গেল। দুপুর তার ঘরে আবিরের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে কি হয়ে যাচ্ছে তার পাত্তাও নেই। রান্নাঘরে ঢুকতেই রতির গাল গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল। তার কারণে আইনি পদে পদে অপদস্থ হয়। এই ঘরে সে যেমন সবার জন্য উটকো ঝামেলা, আহিনী যেন তাই। কেউ বলবেই না আহিনী এই ঘরের মেয়ে, এই পরিবারের সন্তান। লিলি বেগম আর নাসির মাহতাবের রক্ত তার শরীরেও বইছে। সেই ঝগড়ার পর থেকে দুপুরকে একটিবারের জন্য আবির কল দেয়নি। এমনকি মতে দুপুরকে ব্লক করে রেখেছে আবির, এফবি থেকেও ব্লক করে রেখেছে। দুপুরও রাগ করে এত ঘাটাঘাটি করেনি। তবে এখন মনে হচ্ছে সে নিজে থেকে পা না বাড়ালে আবির আর কোনো দিনই ফোন করবে না। তখন তো ঝামেলা হয়ে যাবে। আবিরের সাথে কোনো ক্রমে সম্পর্ক নষ্ট করা যাবে না এখন। এই ভেবে দুপুর অন্য একটি নাম্বার দিয়ে ইমো আইডি খুলে আবিরের নাম্বারে ফোন দিয়েছে। অনেকবার দেওয়ার পর আবির রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আবির, আমি। সালামের জবাব দেওয়ার প্রয়োজন নেই বোধ হয় দুপুরের কাছে। আবিরের গলাটা মুহূর্তে ভার হয়ে এলো। গম গম আওয়াজে বলল সে, কী কারণে ফোন দিছো? কী কারণে মানে? আমি তোমার ওয়াইফ, আর একটা ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে কেন ফোন দেয়? আবির হাসলো ঈষৎ। সেই হাসির শব্দ দুপুরে শুনতে পেয়ে অবাক হয়ে গেল। ওয়াইফ, হাজব্যান্ড, রিয়েলি? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই দুপুর? পূর্বের স্বরে বলে আবির। দুপুর কাঁদো কাঁদো হয়ে পড়ল। প্লিজ এমনটা বলো না, আমি মরেই যাব। দেখো আমি জানি আমি আবারও ভুল করছি, বাট লাভ করি তো তোমাকে, করি না বলো? প্লিজ আমাকে অ্যাট লাস্ট একবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথার বাইরে যাব না। তুমি যেভাবে বলো বা সেভাবে চলবো। তোমার এসব ডায়লগ বন্ধ করে দোহাই লাগে। একই বারবার শুনতে শুনতে আমি টায়ার্ড দুপুর। তোমাকে কম সুযোগ দেয়নি, অনেকবার তোমাকে বুঝিয়েছি, মাফ করে দিয়েছি। সেসবের মর্যাদা দিয়েছো তুমি? দাওনি। আসলে তুমি কখনো ভাবতে চাওনি দ্যাট ইউ আর ম্যারিড। তুমি সবসময় ভাবো তুমি স্টিল সিঙ্গেল। শুধু যখন টাকা পয়সার দরকার হয় তখন মনে পড়ে আমার কথা। আমি তোমার ব্যাংক নাকি দুপুর? দুপুরের ভেতরটা শুকিয়ে এলো, অন্তর কাঁপছে। এরকমভাবে এর আগে আবির কখনোই কথা বলেনি। পরিস্থিতি খুব বিগড়ে গেছে। উফ, দুপুর ভয়ে ভয়ে বলল, এগুলো কি বলছো তুমি? আমি তোমাকে ব্যাংক ভাগতে দেবো কেন? আর তাছাড়া প্রতিদিন সকাল বিকেল রাত যে তোমার সাথে কথা বলি, সেটা ভালোবাসা না থাকলে তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতাম আমি? হা হা হা, হাসিও না। প্রতিদিন কথা বলো, এর পিছনে ভালোবাসা নেই। কথা না বলে সম্পর্ক ঠিক থাকবে না। তখন টাকা চেয়েও পাবা না, না পাবা আমার অন্য সম্পত্তি। আচ্ছা দুপুর, তুমি এতটা ছেঁচড়া কীভাবে হলা? মেয়ে মানুষের যে এত লোভ থাকতে পারে আমি জীবনেও ভাবিনি। দুপুর তাজ্জব বনে গেছে। কি বলবে সে? কি প্রত্যুত্তর করবে? আবিরের বলা প্রতিটি কথা সত্য। আবিরের সাথে কথা বলতে হয় বলেই কথা বলা, বাড়তি কোনো ফিলিংস কখনোই কাজ করেনি দুপুরের ভিতর। আবিরের থেকে টাকা নিয়ে, ফ্রেন্ড নিয়ে আড্ডা মাস্তি করা,
ইচ্ছে মতো শপিং করা, সবাইকে দেখানো, এসবই শান্তি পেয়েছে দুপুর। দুপুর নিশ্চুপ, কতকাল আর আবিরের চোখে ধুলো জমে থাকবে। ন্যায় ঝড়ো বাতাস এসে সব ধুলো উড়িয়ে নিয়ে গেছে। দুপুরের ভিতর কী চলছে বা চলছে তার সবটাই আবির স্পষ্ট দেখতে পাচ্ছে। কথা বলছো না কেন? নাকি মিথ্যে সাজাতে পারছো না? দুপুর কেঁদে দিল। আমি তোমাকে ভালোবাসি আবির, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ ট্রাস্ট মি। আমি কখনো তোমার কথার বাইরে চলবো না, প্রমিস। মন দিয়ে পড়বো, নামাজ পড়বো, পুরোদস্তুর সংসারী মেয়ে হয়ে থাকবো, প্লিজ আবির। তাও এরকম বলো না, আমার কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। দুপুর কেঁদে যেতে লাগলো। আবির বিরক্তি নিয়ে ধমকালো, চুপ করো তো, এসব নাটক একদম ভালো লাগছে না। তারপর হঠাৎ গাঢ় গলায় বলল, তুমি জানো দুপুর, আমার 29 বছরের জীবন আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। আমার যৌবন কেটেছিল অঙ্ক আর ইংলিশ শিখতে শিখতে। বিধাতা আমার ব্রেনের এমনভাবে গড়েছে যে আমি 100 বারের একটা জিনিস পড়লেও সেই জিনিস ভুলে যেতাম। প্রতিটা ক্লাসে মনোযোগী থাকতাম, প্রতিদিনের হোমওয়ার্ক করে নিয়ে যেতাম। স্যাররা যেভাবে বলতো, যা বলতো সব ফলো করেও পরীক্ষার হলে রেজাল্ট শূন্য। সবচেয়ে বেশি কষ্ট হতো অঙ্কের সিস্টেম মনে রাখতে আর ইংলিশ বানান। যে সময়টা আমার বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়েছে, আমি ঘরে বসে ডিকশনারি কাটাকাটি করতে ব্যস্ত থাকতাম। আমার একটাই লক্ষ্য ছিল একটু ভালো রেজাল্ট করা, আধুনিক যুগের থেকে পিছিয়ে না পড়া। অনেক কষ্টে এইচএসসি দিলাম। রেজাল্ট মোটামুটি, আহামরি ভালো নয়। কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে টিকলাম না। বাবা বলল প্রাইভেট পড়ো, আমি মানা করে দিলাম। এত পড়াশোনা করেও আলটিমেটলি আমি কিছুই করতে পারবো না ভবিষ্যতে, এই কথা চিন্তা করে বাবাকে বললাম আমি বিদেশ যেতে চাই। মাথা না কাজে লাগাতে পারলাম, শরীরটাকে লাগাবো। বাবা আমাকে বিদেশ পাঠিয়ে দিলেন। পড়ালেখার ইতি টেনে চলে এলাম সব কিছু ছেড়ে। এখানে আসার পর অনেক নারীদের থেকে অফার পেয়েছি। কন্ট্যাক্ট ম্যারেজও করতে চেয়েছে অনেকে, আবার শুধু এক রাতেও চেয়েছে অনেকে। আমি কাউকে পাত্তা দিইনি। কন্ট্যাক্ট ম্যারেজও করতে চেয়েছে অনেকে, আবার শুধু এক রাতেও চেয়েছে অনেকে। আমি কাউকে পাত্তা দিইনি। না না, তুমি ভেবো না আমি সাধু পুরুষ। আসলে কাউকে পাত্তা দেওয়ার মতো ফিলিংসটাই আসে নাই। সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে থাকতে একটা আলাদাই দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আমার ভিতর। আমার তোমার মনে আছে যেদিন প্রথম তোমার সাথে অডিও কলে কথা বলেছিলাম? তুমিও একটার পর একটা প্রশ্ন করেছিলে, আমি চুপচাপ উত্তর দিয়ে গেছি। তুমি একসময় বলেওছিলে, আপনি এত চুপচাপ কেন, আপনি কি এরকমই গম্ভীর? আমি নিঃশব্দে হেসেছিলাম তখন, জবাব দিইনি। সেই তখন থেকে তোমার রিনরিনে গলার স্বরে একটা আলাদা টান অনুভব করলাম আমি। না চাইতেও তোমাকে নিয়ে ভাবতে লাগলাম। কল্পনায় দুজনের সংসার সাজালাম, কত স্বপ্ন আঁকলাম। না হলে একবার ভাবো তো, যাকে আমি দেখিনি সে কেমন জানি না, যাকে কবে সামনাসামনি দেখবো তাও জানি না, অথচ পরিবারের কথায় আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। আসলে তখন মনে হচ্ছিল তুমি সেই যার জন্য আমি অপেক্ষা করেছি। এতগুলো বছর দীর্ঘ সময় পার করতেও আমার একটু খারাপ লাগেনি, আফসোস হয়নি। আর এই জন্যই আল্লাহ আমার হাতে চাঁদ তুলে দিয়েছেন। অথচ আস্তে আস্তে তুমি আমাকে মেরে দিয়েছো দুপুর। দুপুর যন্ত্রের মতো এতক্ষণ শুনছিল। আবিরের শেষ বাক্যটা শুনে ভয়ে কেঁপে উঠলো, কেমন যেন করতে শুরু করলো তার বুকের ভিতর। আবির বলে চলেছে, তোমাকে একবার না দুইবার না কতবার আমি সুযোগ দিয়েছি। বিয়ের 7 দিনের মাথায় তুমি ক্রসিংয়ের কথা বলে আমারই বাসা থেকে বের হয়ে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরতে দাও। বাসায় ফিরে আসো রাত 8টায়। কোন বাড়ির বউ রাত 8টায় ঘুরে ফিরে আসে বলতে পারো? তোমাকে জিজ্ঞেস করা হলে তুমি তোমার মায়ের কসম কেটে বলো। এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম, তাও জোর করে নিয়ে গেছে তোমাকে তোমার বান্ধবী। আমার পরিবার তোমার কথা বিশ্বাস করে নেয়। তোমাকে আর দ্বিতীয়বার কিছুই বলেনি। অথচ আমার প্রশ্ন, তোমাকে জোর করে নিয়ে গেলেও একবার ফোন করে কেন জানাওনি সবাইকে? জানাবা কী করে? তুমি তো যাওনি কোনো জন্মদিনে কোনো বান্ধবীর বাসায়। তুমি তো ছিলা ছেলে ফ্রেন্ড নিয়ে বাইকে ঘুরে বেরিয়েছো সেদিন। পরে সবটাই জানতে পারছি আমি, তাও তোমাকে কিছু বলিনি। আমাকে একটা কথা বলো তো দুপুর, যে মেয়ে নিজের মায়ের নামে কসম কেটে মিথ্যে বলতে একদণ্ড ভাবে না, সে কেমন মেয়ে? তাকে কিভাবে বিশ্বাস করি আমি? দুপুরে চোখের পানি নাকের পানি মিশে একাকার হয়ে গেছে। ফেঁসে গেছে সে, দারুণভাবে ফেঁসে গেছে। দুপুর ফোপাতে ফোপাতে বলতে চাইলো, আর একবার বিশ্বাস কর আবির, জাস্ট একবার। নো দুপুর, আই এম সরি,
আমি তোমাকে আর একটা বারও বিশ্বাস করতে পারবো না। আসলে বিশ্বাস করতে চাচ্ছি না। আমি এই অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি চাই। দুপুরের মাথায় বাজ পড়লো যেন। সে ফ্লোরে ধপ করে বসে পড়ে। শরীরের সবটুকু শক্তি যেন কেউ শুষে নিল এই মুহূর্তে। শেষ? সব কি শেষ? কি কি বলছো আবির? অনেক কষ্টে উচ্চারণ করলো দুপুর। আবির একটা দম নিয়ে চোখের পানিটুকু মুছে জোরালো কণ্ঠে বলল, তোমাকে 3 তালাক দিলাম। আমি দুদিনের মধ্যে দেশে এসে কাগজে কলমেও তোমাকে মুক্তি দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। আবির ফোন কেটে দেয়। দুপুর থোয়া হয়ে বসে রইল। এতক্ষণ কি ঘটলো এখনও বুঝতে পারছে না সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।